এখানে আমরা আগের দিন পড়িয়েছিলাম হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন, সেটা পড়েছিলাম হচ্ছে 1 to এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে। আজকে পড়াবো হচ্ছে তোমাকে E2 এলিমিনেশন রিঅ্যাকশন। E2 এলিমিনেশন রিঅ্যাকশন। তো এই E2 টা এলিমিনেশন রিঅ্যাকশনটা কি সেটা আগে বুঝি। আমরা বলেছিলাম যে কোনো এলিমিনেশন রিঅ্যাকশন যদি এইরকম হয়, এরকম একটা অ্যালকেন আছে, ধরো এরকম একটা অ্যালকেন আছে, অ্যালকিল হ্যালাইড, সরি অ্যালকিল হ্যালাইড আছে, এটার মধ্যে যদি আমরা বেস দিই তাহলে আমরা দেখছিলাম যে এই বেসটা এসে এই এইচটাকে ধরছিল, এটা এখানে পড়ছিল, এটা বেরিয়ে যাচ্ছিল। তার মানে আমাদের ফাইনাল প্রোডাক্ট হচ্ছিল এটা প্লাস এইচ এক্স, সরি এক্স মাইনাস আর এইচ বি প্লাস এইচ বি, এখানে বিটা হচ্ছে বেস, এরকম একটা কিছু হচ্ছিল। তাহলে আমরা বলেছিলাম যে এখানে আমরা হিট দিই। এবার আমি বলেছিলাম যে আগে 1 to এলিমিনেশন রিঅ্যাকশনে তোমার এখন একটু স্ট্রেস চলছে, তুমি বুঝতে পারবে না। আগে আমি বলেছিলাম যে এইখানে আমাদের বেসের কাজটা কি, বেসটা এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে, তারপরে এইটা এখানে গিয়ে পড়ে এই বন্ডটা, তারপরে আমাদের এটা অ্যাজ এ লিভিং গ্রুপ বেরিয়ে যায়। তার মানে এটা হচ্ছে আমাদের লিভিং গ্রুপ, লিভিং গ্রুপ। আর এটা হচ্ছে আমাদের, এটাকে আমাদের কি বেসটা অ্যাবস্ট্রাক্ট করলো এখানে, এই বন্ড পেয়ারটা গিয়ে এখানে পড়লো। তার মানে আমাদের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে অ্যালকিন, যদি আমাদের অ্যালকিল হ্যালাইডে হয়। আর আমাদের এক্স মাইনাসটা বেরিয়ে গেল অ্যাজ এ লিভিং গ্রুপ, তাই এক্স মাইনাস। আর যেহেতু প্রোটনটাকে আমাদের বেস অ্যাবস্ট্রাক্ট করেছিল, তাহলে মানে এইচবি মানে প্রোটন প্লাস বেসের একটা মানে প্রোডাক্ট বেরোলো, যেখানে বিটা হচ্ছে আমাদের বেস। এরকম বলেছি। এইবার আমাদের আজকে আসি, আমরা পড়ছি হচ্ছে E2 এলিমিনেশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন। E2 এলিমিনেশন রিঅ্যাকশনটা কি? E2 এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে, ধরো আমি তোমাকে বলি এইরকম আমাদের একটা কম্পাউন্ড আছে, এইরকম একটা কম্পাউন্ড আছে, যে এখানে এক্স, এখানে এইচ, এখানে আমাদের বেসটা আসে, যেইখানে আমাদের বেসটা এইখানে একই মুহূর্তে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, সেই মুহূর্তেই আমাদের এটা ওইখানে পড়লো, এটা এখানে চলে গেল। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমাদের কি তৈরি হচ্ছে, এরকম একটা অ্যালকিন তৈরি হচ্ছে, প্লাস আমাদের এইচ বি তৈরি হচ্ছে, প্লাস আমাদের এক্স মাইনাস তৈরি হচ্ছে। এটাই যদি আমাদের স্লোয়েস্ট স্টেপ হয় বা সিঙ্গেল স্টেপ অর সিঙ্গেল স্টেপ প্রসেস হয়, সিঙ্গেল স্টেপ, তাহলে আমরা জানি যে রেট অফ রিঅ্যাকশন এটা ডিপেন্ড করে আমাদের স্লো স্টেপে যে রিঅ্যাক্ট্যান্ট আছে তার উপরে। সেটা আমরা তাহলে দেখছি আর এক্স এর উপর ডিপেন্ড করছে, আর আমাদের ডিপেন্ড করতে হচ্ছে কনসেন্ট্রেশন অফ বেস। তার মানে এইখানে আমরা দেখছি যে এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, অর্ডার রিঅ্যাকশন। তাহলে যদি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন হয়, তাহলে আমরা কি দেখছি মলিকুলারিটিও কত, মলিকুলারিটিও হচ্ছে আমাদের 2। তাহলে এটাকে আমরা বলতে পারি এলিমিনেশন বাই মলিকুলার রিঅ্যাকশন, এলিমিনেশন বাই মলিকুলার রিঅ্যাকশন। তার জন্য এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে E2 রিঅ্যাকশন। কি বললাম? এলিমিনেশন বাই মলিকুলার রিঅ্যাকশন, তার জন্য এটাকে আমি কি বললাম, E2 রিঅ্যাকশন। এইবার আসি এটার মেকানিজমে। মেকানিজম, মেকানিজমটা একটু ভালো করে বুঝে নি। তাহলে মেকানিজমটা কিরকম হবে, দেখো প্রথমে আমাদের দেখছি এটা সিঙ্গেল স্টেপ প্রসেস, মানে আমাদের এরকম একটা অ্যালকিল আছে, এইখানে আমাদের এক্স আছে, এইখানে আমাদের এইচ আছে, এইখান দিয়ে আমাদের কি হচ্ছে একটা বেস আসছে, বেস আসছে, তার বেসের কাছে কি থাকে, হয় বেস হচ্ছে এরকম জিনিস যে তার লোন পেয়ার অর নেগেটিভ চার্জ, এটা কাকে দিতে পারে, আমাদের যে কোনো এইচ প্লাস কে দিতে পারে। যখন এ যে কোনো নিউক্লিওফাইল যখন আমাদের এইচ প্লাস কে দিচ্ছে, তখনও সে বেস হিসেবে রিঅ্যাক্ট করে, ঠিক আছে। এবার এই বেসটা যখন আমাদের এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো,
আমরা দেখলাম যে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, এবার এটা এখানে পড়লো, এটা কিন্তু লিভিং গ্রুপটা এখান দিয়ে বেরিয়ে গেল। এইবার দেখো, তার মানে আমাদের কি হচ্ছে, এটাই আমাদের স্লো স্টেপ হচ্ছে। তার মানে আমরা দেখেছিলাম লাইক SN2 রিয়াকশন, লাইক SN2 রিয়াকশন আমরা কি দেখেছিলাম যে SN2 রিয়াকশনে একটাই স্টেপে হয় আর সেখানে একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়। তার মানে দেখো এইখানেও ট্রানজিশন স্টেটের মতন একটা জিনিস তৈরি হচ্ছে। কিরকম দেখো, এইখানে আমাদের এই কম্পাউন্ডটা এখানে ডট 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 হয়ে এই বন্ডটা আমাদের কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, ডট ডট হিসেবে রাখলাম। আর এইখানে আমাদের ডট 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 করে একটা বন্ড তৈরি হচ্ছে। দেখো এখানে একটা সিঙ্গেল বন্ড ছিল প্রথমে, ইনিশিয়ালি এটা সিঙ্গেল বন্ড ছিল, তারপরে যখন এই হাইড্রোজেন যে বন্ড পেয়ারটা এখানে পড়ছে তার জন্য একটা ডাবল বন্ড ক্যারেক্টার হচ্ছে, এখানে ডাবল বন্ড। আর এইখানেও ডট 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 দিয়ে আমরা কি করতে পারি, এইচ। আর এখানে বি সঙ্গে একটা ডট 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 ডট, কারণ কি বলতো, এই বোরো বেস আর আমাদের হাইড্রোজেনের মধ্যে একটা বন্ড তৈরি হচ্ছে। এই যে হাইড্রোজেনের যে বন্ডটা আগে ছিল সেই বন্ডটা আমি ডট ডট ডটে দিয়েছি কেন, কারণ এই বন্ডটাও তো ভাঙছে, ঠিক আছে, তার জন্য আমি এই বন্ডটা দিয়েছি। তার মানে এটা হচ্ছে আমাদের ট্রানজিশন স্টেট। তার মানে কি, ডিউরিং দিস ট্রানজিশন স্টেট আমরা কি বলতে পারি, বন্ড মেকিং, বন্ড মেকিং অ্যান্ড বন্ড ব্রেকিং, বন্ড ব্রেকিং, bond breaking happens simultaneously, লিখে নাও। during this process bond making and bond breaking happen simultaneously। যখন এটা চলে গেল একদম কমপ্লিটলি, এক্সটা চলে গেল অ্যাজ এ এক্স মাইনাস, তার মানে আমাদের কি থাকবে, দেখো এইটা পড়ে রইলো যেটাকে আমরা বলি অ্যালকিন, অ্যালকিন রইলো, আর পড়ে রইলো আমাদের এইচবি, আর চলে গেল কি লিভিং গ্রুপটা এক্স মাইনাস, তার মানে এটা হচ্ছে লিভিং গ্রুপ, গ্রুপ। তো এটা হচ্ছে ওর মেকানিজম। এইবার একটা কোশ্চেন আসতে পারে যে মেকানিজম তো দেখলাম, মেকানিজম তো দেখলাম, তো মেকানিজমে বেসের পজিশন কি হওয়া দরকার, বেসের পজিশন কি হওয়া দরকার। দেখো আমাদের কম্পাউন্ডটা ছিল এরকম, যদি আমরা ভালো করে দেখি তাহলে আমাদের কম্পাউন্ডটা ছিল কিরকম, দেখো এইরকম, এইরকম ছিল কম্পাউন্ডটা, এখানে এইচ ছিল, এখানে এইখানে ছিল আমাদের লিভিং গ্রুপ। আর বেসের অ্যাপ্রোচটা কোথা থেকে হচ্ছিল, দেখো একদম লিভিং গ্রুপের অ্যান্টি পজিশনে, অ্যান্টি পজিশনে। যেমন SN2 ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নিউক্লিওফাইলটা লিভিং গ্রুপকে অ্যাটাক করে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 180। এইখানেও আমরা দেখছি যে বেসটা এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে at the angle with respect to our living group 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এই অ্যাপ্রোচটাকে বেসের, বেস যে 180 ডিগ্রিতে এই হাইড্রোজেনটাকে অ্যাপ্রোচ করলো, এইটাকেই বলা হয় অ্যান্টি পেরিপ্লেনারিটি, পেরিপ্লেনারিটি। কি বললাম, অ্যান্টি পেরিপ্লেনারিটি। এইবার দেখো এটা এখানে গিয়ে পড়বে আর সঙ্গে সঙ্গে এটা আমার চলে যাবে। এইবার দেখো এক নম্বর বেসটা এখান দিয়ে অ্যাটাক করলো কেন, একটা 180 ডিগ্রি, যদিও 180 ডিগ্রিতে অ্যাটাক করে আমাদের এই হাইড্রোজেনটাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে লিভিং গ্রুপটা বেরোয় সেটাও তো এক্স মাইনাস হিসেবে বেরোয়, তাই না, লিভিং গ্রুপটা, লিভিং গ্রুপটাও আমাদের কি হয়, এক্স মাইনাস হিসেবে বেরোয়। যদি এটা এক্স মাইনাস হিসেবে বেরোয় তাহলে বেসটা নিজেও তো একটা কি নেগেটিভলি চার্জ, যদিও এই সাইড দিয়ে অ্যাপ্রোচ করতো, যদি ধরো ও এই সাইড দিয়ে অ্যাপ্রোচ করছে, তাহলে কি এটা লিভিং গ্রুপের সঙ্গে একটা কি হয়, আমাদের ইলেকট্রনিক রিপালশন থেকেই যায়। টু অ্যাভয়েড, টু অ্যাভয়েড দ্য স্টেরিক, steric as well as electronic electron repulsion between base and living group, living group আমাদের বেসের, লিভিং গ্রুপ আমাদের বেসের কি হওয়া দরকার, অ্যান্টি পেরিপ্লেনারিটি অ্যাটেইন করা কিন্তু দরকার, ঠিক আছে। দেখো তার মানে আমাদের এই হাইড্রোজেনটা আর এই লিভিং গ্রুপটা আমাদের কত ডিগ্রিতে থাকা দরকার, 180 ডিগ্রিতে, একে অপরের 180 ডিগ্রিতে কিন্তু থাকা দরকার, ঠিক আছে। তার মানে আমরা কি বললাম যে টু অ্যাভয়েড দ্য স্টেরিক, মানে কিসের কিসের মধ্যে স্টেরিক, এই বেসের আর লিভিং গ্রুপের মধ্যে স্টেরিক,
অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু লিভিং গ্রুপটা আমাদের এক্স মাইনাস আর বেসের কাছেও আমাদের কি আনশেয়ার পেয়ার অফ ইলেকট্রন বা নেগেটিভ চার্জ থাকতে পারে, তার মানে তাদের মধ্যে একটা ইলেকট্রন ইলেকট্রন রিপালশনেরও কিন্তু চান্স থাকে। তার মানে কি ইলেকট্রন ইলেকট্রন রিপালশন এন্ড স্টেরিক রিপালশনটাকে দুটোকেই অ্যাভয়েড করতে পারবে যদিও 180 ডিগ্রিতে আসে। ঠিক আছে, এইবার আমরা দেখব এটাকে আমরা কি বললাম, অ্যান্টি পেরিপ্ল্যানার। এটা এই পজিশনটাকে আমাদের কি বলা হয়, অ্যান্টি পেরিপ্ল্যানার প্ল্যানার। ঠিক আছে, এটাকে বলা হয় ঠিক আছে অ্যান্টি পেরিপ্ল্যানার, এই পজিশন থেকে বলা হয়। এইটুকু একটু লিখে নাও, এইটুকু লিখে নাও, হয়ে গেলে আমাকে একটু বলো। এইবার দেখো, যদি তোমাকে একটা কম্পাউন্ড দেয় এরকম, আমি প্রজেকশনে লিখছি, দেখো তোমাকে এরকম একটা কম্পাউন্ড দিল, এইরকম একটা কম্পাউন্ড, যেখানে আমাদের এইটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আমাদের C6H5, এইটা হচ্ছে আমাদের Br, এইটা হচ্ছে আমাদের H, এইটা হচ্ছে আমাদের CH3, এইটা আমাদের হচ্ছে C6H5। কম্পাউন্ডটাকে একটু ইমাজিন করো, কম্পাউন্ডটাকে একটু ইমাজিন করো, এইটা হচ্ছে তোমার মেইন কার্বন কার্বন চেইনটা, এই যে কার্বন কার্বন চেইনটা। এইবার এইটা হচ্ছে আমাদের কি কি গ্রুপ বলি, দেখো ব্রোমিন, লিভিং গ্রুপ, লিভিং গ্রুপ বলতে পারি। আর এইটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, যেটাকে আমাদের বেস অ্যাবস্ট্রাক্ট করবে। তার মানে এইখানে যদি আমাদের কোনো NaOET টাইপের কিছু দিই, তাহলে আমাদের কি দেখবো, এটা আমাদের কি বেস, বেস। এইবার দেখো এই বেসটা কি করবে, Na প্লাস আর OET মাইনাস, এই বেসটা কি করবে, এইটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, এই হাইড্রোজেনটা এখানে পড়লো, এটা কিন্তু এখানে বেরিয়ে গেল। তার মানে আমাদের ট্রানজিশন স্টেটটা কিরকম হবে একটু দেখাচ্ছি। ট্রানজিশন স্টেটটা হচ্ছে আমাদের অনেকটা এরকম হবে, C6H5, এইটা H, এইটা হচ্ছে আমাদের Br, এটা Brটা ডট 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 যেহেতু ভেঙে যাচ্ছে, আর তারপরে এই যে এই যে কার্বন কার্বন বন্ড, এইখানে ডট 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 মানে আমাদের ডবল বন্ড ক্যারেক্টার আসছে, ডট 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 H, কারণ আমাদের H বন্ডটাও ভেঙে যাচ্ছে, আর আমাদের এখানে পিছনে CH3 দেখো, আর একই দিকে আমাদের C6H5। তারপরে যদি আমাদের এই পুরো বন্ডটা ভেঙে যায়, তার মানে আমাদের কি তৈরি হবে, দেখো এইরকম ভাবে আমি আঁকছি, এইদিকে C6H5 দিচ্ছি, এইদিকে আমাদের ডবল বন্ড দিচ্ছি। দেখো C6H5 দুটোই কি একই দিকে হচ্ছে, কারণ কি বলতো, দেখো একটু ভালো করে কম্পাউন্ডটাকে দেখো, এটাকে যদি উপর থেকে আমি নিই, আমাদের এইরকম ছিল প্রথমে, এটাকে যদি আমি এরকম ডবল বন্ডের মতন করে দিই, তাহলে দেখো C6H5টা এই দিকেই আসে, এই দিকেই আসে। আবার যখন এটার মতো ডবল বন্ড আসলো, তার মানে কি এটা তো sp3 থেকে, দেখো sp3 থেকে এখন sp2 মানে প্ল্যানার হচ্ছে, দুটোই sp2 মানে প্ল্যানার হলে দেখো এই দুটো গ্রুপ কি হচ্ছে, এই দুটো গ্রুপ একই দিকে হচ্ছে, কারণ এই গ্রুপটাও দেখো কি এই সাইডে রয়েছে, একটা এইদিকে একটা নিচের দিকে এরকম। মানে যখন আমরা এটাকে প্ল্যানার করে দেবো, তাহলে দেখো এই দুটো CH3 গ্রুপ কিন্তু মানে কি বলবো C6H5 গ্রুপ কিন্তু একই দিকে থাকে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, দেখো তার ফলে জেড, জেড আইসোমার, তুমি আগে হয়তো জিওসি তে পড়েছিলে যে জেড আইসোমার তৈরি হবে। জেড আইসোমার কাদের বলে, সেম টাইপের গ্রুপ যদি সেম দিকে থাকে তাহলে তাকে বলা হয় জেড, আর যদি সেম টাইপের গ্রুপ যদি অপোজিট ডিরেকশনে থাকে তাহলে তাকে বলা হয় ই আইসোমার। ঠিক আছে, তার মানে এটাকে বলা হয় আমাদের জেড আইসোমার। আর আমাদের কি তৈরি হবে, আর আমাদের তৈরি হবে হচ্ছে এইচবি তৈরি হবে, আর আমাদের বিআর মাইনাস, যেটা আমাদের লিভিং গ্রুপ। দেখো তো এই প্রসেসটাকে আমাদের কি বলে, তার মানে এটা হচ্ছে আমাদের ট্রানজিশন স্টেট। এই প্রসেসটাকে আমাদের কি বলা হয়, E2 রিঅ্যাকশন, E2 এলিমিনেশন রিঅ্যাকশন, E2 এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে, আমাদের আমাদের এইরকম একটা জিনিস আছে, ধরো কম্পাউন্ডটা CH3, এই এইরকম কম্পাউন্ড Br,
এটার মধ্যে আমি দিচ্ছি CH3 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 O K O minus K plus in এই অ্যালকোহলটা। আমি আগে বলেছিলাম যে এলিমিনেশন রিঅ্যাকশন কখন হয়, এটা হচ্ছে আমাদের বেস। বেস গুলো যখন আমাদের অ্যালকোহলিক মিডিয়ামে থাকে, আমি কি বলেছিলাম, বেস উইথ অ্যালকোহলিক মিডিয়াম। অ্যাকুয়াস মিডিয়াম থাকলে কি হয়ে যাবে, SN1 বা SN2, ঠিক আছে, উইথ অ্যালকোহলিক মিডিয়াম। তাইলে আমাদের কি হবে, এলিমিনেশন। দেখবে আগে পড়িয়েছি, যদি তুমি লিখে থাকো দেখবে আমি পড়িয়েছি। এইবার দেখো এই যে এই বেসটা, এটা হচ্ছে আমাদের, এইখানে হচ্ছে এটা হচ্ছে সলভেন্ট, এইটা হচ্ছে আমাদের দেখো বেস। এই বেসটার মধ্যে দেখো এই ভালো করে দেখো কতগুলো মিথাইল গ্রুপ আছে। তার মানে এই মিথাইল গ্রুপ থাকার কারণে ওর একটা স্টেরিক ক্রাউড আছে, মানে এর সাইজ বড় স্টেরিক ক্রাউড আছে। তার মানে সাইজ হচ্ছে এটার বিগ সাইজ বেস। এইবার দেখো যদি আমাদের বিগ সাইজ বেস হয়, তাহলে এটা কি করবে আমাদের, দেখো এইখানে দুটো জিনিস হতে পারে, যে এটা হচ্ছে আমাদের লিভিং গ্রুপ, এটা হচ্ছে আমাদের লিভিং গ্রুপ। এইবার দেখো এরকমও হতে পারে এইখানে, তার মানে আমরা যখন দেখবো মানে এলিমিনেশনের রিঅ্যাকশন, তখন আমরা কি নিই, 1-2 এলিমিনেশন করি যে সাধারণত। এবার দেখো 1-2 কোথায় হচ্ছে, এইটা হচ্ছে আমাদের 1, যেহেতু আমাদের অ্যালকিল হ্যালাইড জুড়ে আছে। এবার দেখো 2 কোনটা হতে পারে, এটাও হতে পারে এটাও হতে পারে, এখানেও তো দুটো হাইড্রোজেন আছে, 2 হতে পারে। এইবার কথাটা হচ্ছে যে এই বাল্কি বেস বা স্টেরিক্যালি হিন্ডার্ড বিগ সাইজ বেসটা এই হাইড্রোজেনটা নিতে পারবে তাড়াতাড়ি, না এইখানে CH3 এর এই ধরো CH2H লিখলাম, এই হাইড্রোজেনটা নিতে পারবে। এইখানে হচ্ছে এইটা কোশ্চেন, ঠিক আছে। দেখা যায় যে এইখানের হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করে যেই প্রোটন যেই কম্পাউন্ডটা হয়, তাহলে তো এরকম কম্পাউন্ড হবে, আর বেসটা বেরিয়ে গিয়ে এইরকম লিভিং গ্রুপটা বেরিয়ে গিয়ে এরকম কম্পাউন্ড হবে। প্লাস আমাদের কিরকম কম্পাউন্ড হবে, দেখো CH2 CH3। দেখা যায় যে এটা আমাদের কি, দেখো এই হাইড্রোজেনটা এইখানে একটা ইথাইল গ্রুপ আছে, আর এইদিকে একটা মস্ত বড় একটা কি আছে, গ্রুপ আছে। তার মানে এই হাইড্রোজেন গুলো যদি তুমি দেখো, এই হাইড্রোজেন গুলো রিলেটিভলি রিলেটিভলি স্টেরিক্যালি হিন্ডার্ড। যদি স্টেরিক্যালি হিন্ডার্ড হয়, তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে এই হাইড্রোজেন গুলো অ্যাবস্ট্রাক্ট করা এই বিগ সাইজ প্রোটনের পক্ষে অসম্ভব। মানে এই যেহেতু এগুলি নিজেরাই স্টেরিক্যালি হিন্ডার্ড, তার মানে ওকে অ্যাপ্রোচ করা কি মানে ডিফিকাল্ট। এর পক্ষে রিলেটিভলি সহজ এই হাইড্রোজেন, এই নীল হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করা। তার মানে দেখো এই প্রোডাক্টটা যেটা তৈরি হয়েছে নীল হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে, এটা এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় 72.5% হয়, আর এটা হয় আমাদের 27.5%। তার মানে সাইজ বড় হওয়ার জন্য আমাদের কি হচ্ছে, আমাদের দেখো আমরা জানি যে কোনো ডবল বন্ড, এইটা সবসময় মনে রাখবে, ডবল বন্ড যত বেশি সাবস্টিটিউশন হবে বা ডবল বন্ডের সাইডে যতগুলো বেশি কার্বন থাকবে, সেইগুলো হচ্ছে ওর সাবস্টিটিউশন। আর সাবস্টিটিউশন যত বাড়বে ডবল বন্ড হচ্ছে তত স্টেবল। এইবার দেখো যদি আমরা সেটা দেখি, তার মানে এটা বেশি স্টেবল হওয়া দরকার, স্টেবল কিন্তু কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু কম পরিমাণে তৈরি হচ্ছে। কারণ কি, শুধুমাত্র আমাদের বেসটা আমাদের স্টেরিক হওয়ার মানে বড় হওয়ার কারণে এই হাইড্রোজেন গুলোকে কিন্তু প্রথম স্টেপে, ধরো E2 এলিমিনেশনে যে প্রথম স্টেপ আছে এই হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন, সেটা কিন্তু ও করতে পারে না, সেটা ও করতে পারে না কারণ তার বিগ সাইজ। তার জন্য ওর দেখো স্টেবল হওয়া সত্ত্বেও কম পরিমাণে ও কিন্তু তৈরি হয়েছে। আর এখানে আমাদের এ
কম স্টেবল হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের বেশি পরিমাণে তৈরি হয়েছে। এইবার দেখো যদি এটা হয়ে থাকে যে কম পরিমাণে তৈরি হয়েছে বেশি পরিমাণে তৈরি হয়েছে, তার মানে কি লেস সাবস্টিটিউটেড ডবল বন্ড হচ্ছে আমাদের বেশি তৈরি হলো। এইটাকেই বলা হয় আমাদের হফম্যান রুল। হফম্যান রুল, তার মানে হফম্যান রুল কখন ভ্যালিড? যখন আমাদের কাছে স্টেরিক্যালি হিন্ডার্ড বেস আছে, তখনই আমাদের রিয়াকশন কি করবে? হফম্যান রুল ফলো করবে। কারণ হফম্যান রুল ফলো না করলে ও এই লেস মানে লেস সাবস্টিটিউটের প্রোডাক্ট বানাতে পারে না। কারণ কি এই হাইড্রোজেনটা কি রিলেটিভলি কম স্টেরিক্যালি হিন্ডার্ড, এইগুলো কিন্তু মোস্টলি স্টেরিক্যালি হিন্ডার্ড। ঠিক আছে, লিখে নাও লিখে নাও। এইবার দেখো এটাতেই এইখানে আমাদের CH2H, এইবার আমি দিচ্ছি হচ্ছে NaOET ইন ইথানল ETOH। এইবার দেখো আমরা দেখছি যে সাইজ অফ বেস ইজ ভেরি স্মল। যদি সেটা হয় তার মানে কি দেখো ও কিন্তু ইজিলি আমাদের এই হাইড্রোজেনটাকে ইজিলি অ্যাবস্ট্রাক্ট করতে পারে। তার মানে NaOET এটার ওইটি মাইনাসটা ইজিলি এটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, এটা এখানে পড়লো, বি একটা বেরিয়ে গেল। এইবার দেখো তার মানে আমাদের কি তৈরি হচ্ছে যে এইখানে আমাদের CH3 হলো, ছাড়ো এইখানটা ডবল বন্ড পড়লো, এইখানটায় CH3 ঠিক আছে। এইবার দেখো এইটা হবে প্লাস আমাদের কি হবে একটা মাইনর প্রোডাক্ট হবে, যেটা আমাদের খুবই লেস সাবস্টিটিউটেড, মানে এইরকম ডবল বন্ড দেখো এইখানে ডবল বন্ড পড়লো, এটা কোন হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে? এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে। এইবার দেখো আগেরটাই আমি দেখেছিলাম সাইজ বড় হওয়ার জন্য এইটা হয়েছিল কম 27%, এইখানে দেখা যায় এইটা হচ্ছে আমাদের 90% তৈরি হয়, এটা আমাদের 10% তৈরি হয়। তার মানে দেখো একই সাবস্ট্রেটের যখন আমি সাইজ অফ বেস চেঞ্জ করলাম তখন আমাদের মোর স্টেবল, দেখো যখন আমাদের সাইজ অফ বেস খুব ছোট তখন আমাদের মোর স্টেবল সাবস্টিটিউটেড ডবল বন্ড কিন্তু তৈরি হচ্ছে, এই ওলিফিনটা কিন্তু তৈরি হচ্ছে। লেস সাবস্টিটিউটেড ওলিফিনটা কিন্তু কম পরিমাণে তৈরি হচ্ছে। এই রুলটাকে বলা হয় সেট-জেফ রুল। লিখে নাও সেট-জেফ রুল। সেট-জেফ, তার মানে অ্যাকর্ডিং টু সেট-জেফ রুল যেটা স্টেবল মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট উইল বি অবটেইনড, সাবস্টিটিউটেড প্রোডাক্ট উইল বি অবটেইনড। ঠিক আছে, এবার তুমি বলবে স্যার সাবস্টিটিউট, এইটার সাবস্টিটিউটেড কতগুলো সাবস্টিটিউশন দেখো এখানে যে আমি বলেছি ডাবল বন্ডের পাশে যতগুলো কার্বন লেগে থাকবে সেটাই হচ্ছে তার সাবস্টিটিউশন, নট হাইড্রোজেন। এবার দেখো এইটা 1 2 আর 3, এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে, এই কিন্তু সাবস্টিটিউশন না, তার মানে এটা হচ্ছে 3 সাবস্টিটিউটেড। এইখানে যদি আমি সাবস্টিটিউশন গুনি এখানে আমাদের দুটো হাইড্রোজেন, তার মানে একটা দুটো, তার মানে এটা ডাবল সাবস্টিটিউটেড। আমরা জানি যেহেতু সাবস্টিটিউশন বাড়লে ওলিফিন বা আমাদের ডাবল বন্ড গুলো স্টেবল হয়, তার জন্য এটা হচ্ছে আমাদের মোর স্টেবল, এটা হচ্ছে কিন্তু আমাদের লেস স্টেবল। কিন্তু যেহেতু এটা সাইজ ছোট, এ কিন্তু ইজিলি এই হাইড্রোজেনটাকে অ্যাপ্রোচ করে আমাদের মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট বা মোর স্টেবল প্রোডাক্টটাকে দেবে। যদি সাইজ বড় হতো এখানে অ্যাপ্রোচ করতে পারছে না তখন এটাকে নিত, তখন এটাকে নিয়ে 1 2 এলিমিনেশন করে বা E2 এলিমিনেশন করে কিন্তু আমাদের এটা দিত। ঠিক আছে, ঠিক আছে রিতঙ্কর, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, লিখে নাও।
হয়ে গেছে? না বুঝতে পারলে বলবে। হ্যাঁ স্যার, পেয়েছি। এইবার দেখো আমরা পড়বো হচ্ছে E1 এলিমিনেশন রিঅ্যাকশন। E1 এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে? জেনারেলি লিখে রাখো, জেনারেলি dehydration of alcohols dehydration of alcohols are example of E1 elimination reaction. E1 elimination reaction, এবার আমি একটু শুরু করি। E1 elimination reaction, ধরো আমাদের কাছে এইরকম একটা কম্পাউন্ড আছে, এইরকম একটা কম্পাউন্ড আছে, ঠিক আছে? এটার মধ্যে যদি আমি H প্লাস দিয়ে দিই, H প্লাস আর হিট, তাহলে প্রথম স্টেপে আমাদের কি হবে? দেখো প্রথম স্টেপে আমাদের এই OH টা প্রোটনেটেড হবে, ঠিক আছে? এইবার কি হলো, প্রোটনেটেড হয়ে যাওয়ার পরে যখন এটা বেরিয়ে যাবে অ্যাজ এ ওয়াটার, মাইনাস ওয়াটার করে দিলাম, তাহলে আমাদের কি হচ্ছে, একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। দেখো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এবার এই হাইড্রোজেনটা কি হচ্ছে, নিজের বন্ড পেয়ারটা দিয়ে নিজে কি হচ্ছে, H প্লাস হিসেবে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো ডিউরিং দ্য রিঅ্যাকশন আমাদের কি তৈরি হলো, একটা কার্বোক্যাটায়ন। এটা কার্বোক্যাটায়নটা কোথায় তৈরি হয়েছিল আগে? লাইক SN1 রিঅ্যাকশন, লাইক SN1 রিঅ্যাকশন। তাহলে SN1 রিঅ্যাকশনে যদি আমাদের এরকম তৈরি হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেকটা আমাদের SN1 রিঅ্যাকশনের মতন। তার জন্য এটাকে যদি আমরা রেট অফ রিঅ্যাকশন দেখি, রেট অফ রিঅ্যাকশন, তাহলে দেখা যায় এটা শুধুমাত্র K ইন্টু কনসেন্ট্রেশন অফ কার্বোক্যাটায়নের উপর নির্ভর করবে, কার্বোক্যাটায়নের নির্ভর করে। তার মানে দেখতে পাচ্ছ এখানে মলিকুলারিটি 1, তার জন্য এটাকে বলা হয় এলিমিনেশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন। এলিমিনেশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন, এর জন্য এটাকে বলা হয় এলিমিনেশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন, এর জন্য একে বলা হয় E1, মানে এলিমিনেশন, 1টা মানে ইউনিমলিকুলার রিঅ্যাকশন, ঠিক আছে? তার মানে আমরা কি বলছি, যে যে কোনো অ্যালকোহলের ডিহাইড্রেশন হচ্ছে আমাদের এলিমিনেশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন। কেন? কারণ যদি আমরা দেখি যে H প্লাস দিই আর হিট দিই, মানে ডিহাইড্রেশন করার জন্য এই কন্ডিশনটা লাগে, তাহলে আমরা যদি দেখি, তাহলে মানে H2O হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার ফলে আমাদের কি তৈরি হচ্ছে, একটা কার্বোক্যাটায়ন। যেহেতু এটা আমাদের SN1 এর মতন রিঅ্যাকশন, তাহলে আমরা দেখছি রেট অফ রিঅ্যাকশন কিন্তু যদি আমরা দেখি এক্সপেরিমেন্টালি, তাহলে সেটা আমাদের ডিপেন্ড করে K ইন্টু কার্বোক্যাটায়নের কনসেন্ট্রেশনের উপরে। তার জন্য এটাকে আমরা বলি E1 রিঅ্যাকশন, এলিমিনেশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন, ঠিক আছে? ইজ অফ ডিহাইড্রেশন কি হওয়া দরকার? যদি তোমার কাছে 3 ডিগ্রি অ্যালকোহল থাকে, অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল থাকে, আর আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, তাহলে ইজ অফ ডিহাইড্রেশন কি হওয়া দরকার? ইজ অফ ডিহাইড্রেশন মানে কোনটা তাড়াতাড়ি আমাদের ডিহাইড্রেটেড হতে পারবে, কি হওয়া দরকার? দেখো আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল মানে এইরকম একটা অ্যালকোহল, এইরকম অ্যালকোহল। দেখো প্রত্যেকটা রিয়াকশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহল থেকে কি তৈরি হচ্ছিল, কার্বোক্যাটায়ন। এবার কার্বোক্যাটায়ন যখন তৈরি হবে, তার স্টেবিলিটি যদি না হয়, তাহলে কিন্তু কার্বোক্যাটায়নের দিকে কিন্তু আমাদের রিয়াকশন যাবে না। আর আমরা দেখেছি এই তার মানে 3 ডিগ্রি অ্যালকোহলের থেকে আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন।
3 ডিগ্রি তৈরি হচ্ছে। 2 ডিগ্রি অ্যালকোহলের থেকে আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, আর 1 ডিগ্রির থেকে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। আর আমরা জানি যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি, কারণ এটা হয় হাইপার কনজুগেশন নয় প্লাস আই এফেক্ট দিয়ে কিন্তু অ্যালকাইল গ্রুপের স্টেবিলিটি লাভ করে। তার মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু আমাদের মোর স্টেবল, তারপরে 2 ডিগ্রি, তারপরে আমাদের 1 ডিগ্রি। তার মানে ইজ অফ ডিহাইড্রেশন আমাদের কি হবে, যেহেতু এটা 3 ডিগ্রি বেশি বেশি আমাদের ইসে স্টেবল, তার জন্য আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু বেশি ডিহাইড্রেট হয়ে যায়, কারণ এরা কিন্তু ইজিলি আমাদের E1 রিঅ্যাকশন দেয়, E1 রিঅ্যাকশন দেয়, E1 রিঅ্যাকশন দেয়। দেখো বুঝতে পারলে কিনা। তার মানে তোমাকে এইরকমও দিতে পারে, এই তিনটে আর OH, দুটো আর একটা H, OH, একটা আর OH, এরকম হতে পারে। বলতে পারে কোনটার ইজ অফ ডিহাইড্রেশন বা ডিহাইড্রেটিং টেন্ডেন্সি কার বেশি। তখন তোমাকে একদম সিম্পল লজিক লাগাতে হবে যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কার ক্ষেত্রে বেশি কার ক্ষেত্রে কম। ঠিক আছে? লেখা হলে বলবে। হয়ে গেছে? হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, বুঝতে পারছো তো? হুম। বুঝতে পারছো রিতমকর? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এবার লিখে দাও, এবার একটু নোটস লেখো। ডিহাইড্রেশন ডিহাইড্রেশন রিঅ্যাকশন অফ অ্যালকোহল shows several important characteristics which shall be explained. Dehydration reaction of alcohol shows several important characteristics which shall be explained. The experimental condition, temperature and acid concentration. The experimental condition, স্যার temperature, সেভেরাল এর পর কি বললেন স্যার? সেভেরাল several important characteristics, several important characteristics, ঠিক আছে? The experimental conditions, temperature and acid concentration, temperature and acid concentration that are required to bring about dehydration are closely related to the structure of the individual alcohol. That will be required to bring স্যার একবার about রিপিট করবেন? ওই এক্সপেরিমেন্টাল কন্ডিশনস, টেম্পারেচার, acid concentration that are required to bring about dehydration, that are required to bring acid concentration that are required to bring about dehydration are closely related to structure of individual alcohol, ঠিক আছে? টেম্পারেচার দরকার হয়, আমি এবার এক্সাম্পল দিচ্ছি।
ফর এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি ধরো CH3 CH2 The structure of the individual the alcohol, structure of individual alcohol। এই দেখো এটা আমাদের ইথানল, এটার মধ্যে যদি আমি কি বলছি কনসেন্ট্রেটেড H2SO4 দিই আর আমাদের 180 ডিগ্রি টেম্পারেচার দিই, তাহলে আমাদের দেখবে যে এখান থেকে কিন্তু আমাদের ইথিলিন তৈরি হয়েছে আর আমাদের ওয়াটার। এবার তুমি বলবে স্যার কনসেন্ট্রেট H2SO4 দিলেন কেন আর 180 ডিগ্রি দিলেন কেন? দেখো কনসেন্ট্রেট H2SO4 H+ শুধু ডোনেট করে না, এক নম্বর সে H+ ডোনেট করে, দুই নম্বর হচ্ছে H2SO4 হচ্ছে ডিহাইড্রেটিং ইন নেচার। তার মানে আমাদের রিয়াকশনটা দেখো, তার মানে এইরকম OH2+ হবে। এইবার যেহেতু H2SO4 আছে, এই জলটাকে কিন্তু H2SO4 যেহেতু আমাদের ডিহাইড্রেটিং ইন নেচার, তার মানে আমাদের কি হলো, এই ওয়াটারটাকেও কিন্তু আমাদের কি করলো, বের করে নিল। তার মানে আমাদের এই কার্বোক্যাটায়ন ফরমেশনটা কিন্তু খুব ইজিয়ার হয়। আরেক নম্বর কি, যদি টেম্পারেচার বাড়াই 180 ডিগ্রি করি, তার মানে কি ওয়াটার রিমুভালটাও ইজি হয়, সেটাও আমাদের কার্বোক্যাটায়ন ফরমেশন করতে আর কি হয় আমাদের সাহায্য করে। ঠিক আছে, তার মানে আমাদের এই কন্ডিশনটা লাগে। আরেকটা দেখো, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমার কাছে এরকম একটা অ্যালকোহল আছে, এর মধ্যে যদি আমি 85% আমাদের H3PO4 মানে ফসফরিক অ্যাসিড আর আমাদের 180 ডিগ্রি টেম্পারেচার রাখি, 180 ডিগ্রি, তাহলে আমাদের দেখব যে এইখানেও এই হাইড্রোজেনটা পরে এইরকম ভাবে এটা কিন্তু আমাদের H2+ হয়ে কিন্তু আমাদের বেরিয়ে গেছে। তার মানে এখানেও আমাদের দেখো হয় এইটাকে এইভাবে গেছে, এটা এইভাবে যায়নি, প্রথমে একটা প্লাস পড়েছে, এই হাইড্রোজেনটা কিন্তু পরে আমাদের এই ডবল বন্ডটা এসছে। ঠিক আছে, E1 মেকানিজমের মাধ্যমে যায়, E1। ঠিক আছে, সমস্ত রকমের আমি কি বলেছি, অ্যালকোহলের ডিহাইড্রেশন থ্রু কার্বোক্যাটায়ন যায়, যেহেতু আমাদের এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর নির্ভর করে রেট, মানে কি দেখো কনসেন্ট্রেশন অফ কার্বোক্যাটায়ন, তার মানে এটা হচ্ছে আমাদের কি রিঅ্যাকশন, এটা হচ্ছে আমাদের এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে, ইউনিমলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে, তারপরে আরেকটা এক্সাম্পল হচ্ছে, ধরো আমাদের কাছে এরকম আছে, এইরকম CH3 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 OH 20% H2SO4 20% H2SO4 85% 5 ডিগ্রি টেম্পারেচার এইখানে যদি দিই, তাহলে H2SO4 এর কাজটা কি দেখো, এইখানে আমাদের কি তৈরি হবে, আমাদের একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এই যে CH3 কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এরপরে যদি আমরা দেখি এই হাইড্রোজেন, যে কোনো একটা মিথাইল গ্রুপের হাইড্রোজেন এইখানে পড়ে গিয়ে কিন্তু আমাদের কি তৈরি হয়, দেখো এইরকম একটা তৈরি হয়, এটাকে বলা হয় আইসোবিউটিন। ঠিক আছে, তার মানে দেখলে এইখানে এলিমিনেশনটা কি হচ্ছে, প্রথমে এই H2SO4 এর H+ দিয়ে এটা প্রোটনেটেড হলো, তারপরে যখন এটা এই -H2O করলো, তখন আমাদের কি এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো, কার্বোক্যাটায়নটা যখন তৈরি হলো, এই কার্বোক্যাটায়নটা যখন আমাদের -H+ করে দিল, মানে এই H টাকে রিমুভাল করে দিল, তখন কিন্তু আমাদের ডাবল বন্ডের কম্পাউন্ডটা কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা আমাদের বুঝতে পারলে, তার মানে যার যত আমাদের স্টেবল কম্পাউন্ড লিখে নাও, মোর মোর দ্য স্টেবল কার্বোক্যাটায়ন more the chance of formation কার্বোক্যাটায়ন।
formation carbocation. Hence more chance of E1 reaction. ঠিক আছে, more chance of E1 reaction লিখে নাও। তার মানে এই ব্যাপারটাকে যদি আমি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দিয়ে আঁকি তাহলে তুমি বুঝতে পারবে যে তিনটে কার্বোক্যাটায়নের জন্য কিরকম কিরকম আসে। ধরো এই দিকে এনার্জি বাড়ছে, এইদিকে আমাদের রিঅ্যাকশন কোঅর্ডিনেট, এটা সেম সব জায়গায়। তাহলে প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে দেখো, প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ধরো আর CH2OH, এইখান থেকে যখন আমাদের H2SO4 দিচ্ছি বা কিছু দিচ্ছি তখন আমাদের এরকম প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এইখান থেকে আমাদের এইখানে RCH2 তৈরি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন। এইটা এতখানি এনার্জিতে যেতে হয়। যখন আমাদের সেকেন্ড ডিগ্রি মানে R2CH এ যাচ্ছি তখন দেখবে যে এইখান থেকে এই এনার্জিটা কিন্তু কম হচ্ছে। দেখো এইখানে এনার্জিটা কম হচ্ছে। আর সিমিলারলি যখন আমরা R3COH এ যাচ্ছি তখন এইখান থেকে যখন আমাদের এইখানে আসছি তখন দেখছি আমাদের R3C+, তার মানে টারশিয়ারি কার্বোক্যাটায়নে দেখো এনার্জিটা এইখান থেকে এনে এই এনার্জিটা এটা কিন্তু কম লাগছে, অ্যাক্টিভেশন এনার্জি। তোমরা কেমিক্যাল কাইনেটিক্সে পড়বে যে তোমাদের অ্যাক্টিভেশন এনার্জিটা কিন্তু আমাদের কম লাগে, ঠিক আছে। তার মানে যত আমাদের অ্যাক্টিভেশন এনার্জি কম লাগবে তার মানে রেট অফ রিঅ্যাকশন লিখে নাও, activation energy is low, hence rate of reaction is faster in case of tertiary alcohol as compared to secondary and primary, ঠিক আছে। এইবার আমরা আসছি যদি আমাদের এইরকম দেয় CH3 OH CH3 এটার মধ্যে যদি আমরা H3PO4 দিই, H3PO4 আর হিট দিই তাহলে আমরা দেখতে পাবো যে এই Hটা প্রথমে এটা গিয়ে আমাদের কি হয়ে যাবে, দেখো এইখানে আমাদের CH3 এইখানে আমাদের প্লাস, এইখানে আমাদের, কারণ কি এটা প্রোটোনেট হবে প্রথমে তারপরে এটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে এইখানে আমাদের কার্বোক্যাটায়নটা তৈরি হলো। এই কার্বোক্যাটায়নটা তুমি যদি দেখো এটা কিন্তু আমাদের সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, মানে দেখো এই কার্বোক্যাটায়নটার সঙ্গে দুটো কার্বন যুক্ত আছে, এই একটা এইদিকে একটা, তার মানে সেকেন্ডারি 2 ডিগ্রি। এইবার দেখো যদি এই মিথাইলটা শিফট করে যায়, যদি আমাদের কি বলেছিলাম 1 to মিথাইল শিফট, আগের দিন আমি হাইড্রোজেন শিফটও দেখিয়েছিলাম, মিথাইল শিফট যদি হয় তাহলে আমাদের কি হলো, তাহলে দেখো এইখান থেকে গিয়ে এইখানে চলে আসলো, এইখানে কার্বোক্যাটায়নটা এখন। এইবার দেখো এই যখন কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কেন, দেখো এই কার্বোক্যাটায়ন কার্বনটার রেসপেক্টে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু তৈরি হয়েছে। যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, তার মানে কি এখন এইখানে একটা হাইড্রোজেন আছে, এইটা কিন্তু পড়ে আমাদের মোর স্টেবল কার্বোক্যাটায়ন দিয়ে আমাদের এইটা কিন্তু আমাদের মেইন প্রোডাক্টটা তৈরি করলো। দেখো বুঝতে পারলে কিনা, একদম মেকানিজম করে দেখালাম। এটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট, ঠিক আছে। কারণ কি মেজর প্রোডাক্ট কেন, কারণ কি এটা মোর সাবস্টিটিউটেড ওলিফিন বা মোর সাবস্টিটিউটেড ডাবল বন্ড, ঠিক আছে। মোর সাবস্টিটিউটেড ডাবল বন্ড মানে আমাদের মোর স্টেবল, লিখে নাও এটাকেও, ঠিক আছে।
এটা হ্যাঁ লিখে স্যার। না, লিখে নাও ভালো করে, একদম হলে আমাকে বলবে। কেতনদর বুঝতে পারছো তো যা বোঝাচ্ছি? হ্যাঁ স্যার, গুড, বুঝতে পেরেছি। ঠিক আছে। এটা লিখে নাও, কেন হচ্ছে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেগুলো লিখে নেবে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি তৈরি হয়, সেট যে প্রোডাক্ট, সেট যে প্রোডাক্ট। এর পরেরটা হচ্ছে, তাহলে মুছে দিলাম। এর পরেরটা হচ্ছে, ধরো তোমাকে এইরকম কম্পাউন্ড দিল, এইরকম কম্পাউন্ড দিল, সরি, এইরকম কম্পাউন্ড দিল যে এইখানে, এইখানে একটা CH3 আছে, এইখানে একটা OH আছে, এইখানে একটা CH3 আছে। এরকম যদি একটা কম্পাউন্ড দেন, তখন এটার মধ্যে H প্লাস দিল, কি হবে? তোমাকে বললো এটার প্রোডাক্টটা কি। তার মানে যখন H প্লাস আছে, এখানে আমাদের কি অ্যালকোহলের লোন পেয়ার আছে, এটা কি এসে নিল, তার মানে প্রোটোনেট হয়ে গেল। প্রোটোনেট করলাম প্রথমে, প্রোটোনেট করলাম এটাকে, তাহলে H2 প্লাস করে দিই, ঠিক আছে, এখানে CH3। তারপরে আমাদের কি হবে, মাইনাস H2 করলাম, জলটা বেরিয়ে গেল এইভাবে। আর জল বেরিয়ে গেলে এখানে কি কার্বোক্যাটায়ন তৈরি হবে, কার্বোক্যাটায়নটা তৈরি করি, কার্বোক্যাটায়নটা তৈরি করি এইখানে। দেখো কার্বোক্যাটায়ন তৈরি হলো এরকম। এইবার দেখো এটা আমাদের কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এইবার এখান থেকে যদি একটা মিথাইল শিফট হয়, তার মানে কি 1 to মিথাইল শিফট, মিথাইল শিফট যদি হয়, তাহলে দেখো এইরকম ভাবে পড়ে, দেখাচ্ছি এইরকম ভাবে। এইরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। এইখানে হাইড্রোজেনটা আছে, এটা এখানে পড়লো, এইখান থেকে মাইনাস H প্লাস করে, এই মানে এটা এখানে পড়লো মানে কি, এখানে বেরিয়ে যাওয়ার সময় H প্লাস হয়ে বেরোচ্ছে। তার মানে দেখো এইরকম একটা তৈরি হতে পারে, এইরকম। আরেকটা জিনিস হতে পারে, এইখানেই লিখে রাখো, যদি মিথাইলের বদলে এই রিংটা এখানে মাইগ্রেট করে যায়, তার মানে এটা রিং এক্সপেনশন হয়, রিং এক্সপেনশন হয়। তাইলে আমাদের কি হবে দেখো তো, তাইলে আমাদের হবে, দেখো এখানে 2 ডিগ্রি ছিল, তাইলেও আমাদের হয়ে যাবে দেখো 3 ডিগ্রি। এরকম ভাবে আমাদের এই কার্বনটার মাথায়, একটার মাথায় দেখো CH3, একটার মাথায় CH3, এইভাবে একটা কার্বন কার্বন তৈরি হলো। দেখো এটাও আমাদের 3 ডিগ্রি। এখানে একটা হাত দেখাচ্ছি, হাত, একটা হাত, দুটো হাত, তিনটে হাত, তার মানে 3 ডিগ্রি স্টেবল। এখানে হাইড্রোজেনটা আছে, এটা এখানে পড়লো, আর আমাদের কি তৈরি হতে পারে দেখো, এটা তৈরি হতে পারে। এটাই হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট।
মানে ডিউ টু রিং এক্সপেনশন, ডিউ টু রিং এক্সপেনশন আমাদের কি হলো, এক্সপেনশন আমাদের একটা নিউ প্রোডাক্ট তৈরি হলো, নিউ প্রোডাক্ট তৈরি হলো কিন্তু, ঠিক আছে, লিখে নাও। এটাকে বলা হয় রিং এক্সপ্যানশন। কি বলে? রিং এক্সপ্যানশন। তার মানে দুটো প্রোডাক্ট তৈরি হলো, একটা হচ্ছে এটা, একটা এটা, এক, এটা হচ্ছে দুই। তার মানে এইটা কিন্তু আমাদের মেজর প্রোডাক্ট, এটা আমাদের মাইনর প্রোডাক্ট। ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার, লিখছি। লেখো লেখো, লিখে ফেলো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে। তাইলে এইখানে তোমার শেষ হয়ে গেল হচ্ছে অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড। আর আমাদের অ্যালকিল হ্যালাইডের মধ্যে আমরা কি কি পড়েছি? SN1 রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন, তারপরে আমরা পড়লাম হচ্ছে 1,2 এলিমিনেশন রিঅ্যাকশন, তারপরে আমরা কি পড়েছি? আমাদের E1 রিঅ্যাকশন, আর আমরা পড়েছি E2 রিঅ্যাকশন। তাহলে এটা আমাদের, তুমি দেখবে তুমি তোমার যে যাবতীয় কোশ্চেন আছে যেগুলো তোমার স্কুলের জন্য বা বোর্ডের জন্য খুব জরুরি, তুমি সেগুলো প্র্যাকটিস করে ফেলবে, দেখবে একবার পড়বে, এটা ভালো করে পড়ে দেখবে যে তোমার কোনো কোশ্চেন আটকাচ্ছে না। আজকে আমরা পড়বো হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার, অ্যালকোহল ফেনল ইথার। দেখো অ্যালকোহল, এটা তো 12-এ 11-এ তো হয়নি তোমার নাকি? না স্যার, এটা হয়নি। এটা তুমি একটু ভালো করে পড়ো, দেখবে খুব স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। এইখানে জেনারেলি তোমাকে যখন আমরা হাইড্রোজেন বন্ডিং পড়িয়েছিলাম, হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং, তখন আমরা দেখেছিলাম যে হাইড্রোজেন বন্ডিং যখন আমরা পড়িয়েছিলাম যে ওয়াটার মলিকুলের মধ্যে, যেমন H2O, এইরকম ওয়াটার মলিকুলের মধ্যে ট্রিমেন্ডাস হাইড্রোজেন বন্ডিং হয়, ট্রিমেন্ডাস হাইড্রোজেন বন্ডিং হয়, কারণ এইটা অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ বলে নিজের দিকে টানে, তার মানে ডেল্টা মাইনাস, এদিকে ডেল্টা প্লাস, এদিকে ডেল্টা মাইনাস, টু ডেল্টা মাইনাস, এখানে ডেল্টা প্লাস। এবার দেখবে এর নেগেটিভ পোলের সঙ্গে এই নেগেটিভ পোলের একটা ইন্টারাকশন হয়, এগুলোকে আমরা বলেছিলাম হাইড্রোজেন বন্ডিং। সিমিলারলি যখন আমাদের অ্যালকোহল, আমি বলেছিলাম অ্যালকোহল, অ্যালকোহল ওয়াটার সলিউবল, তুমি দেখবে অ্যালকোহলকে ওয়াটার সলিউবল, কারণ কি তোমাকে এরকমও কোশ্চেন দিতে পারে ইথানল ইজ সলিউবল ইন ওয়াটার, তাহলে তুমি কি বলবে যে অ্যালকোহল ওয়াটার সলিউবল কেন? কারণ ইট উইল মেক, ইট উইল মেক হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং উইথ ওয়াটার মলিকিউল, বন্ডিং উইথ ওয়াটার মলিকুল, ঠিক আছে, ওয়াটার মলিকুল। এবার আমি কোশ্চেন আসবে যে ওয়াটার মলিকুলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে কিভাবে? ধরো আর ওইচ একটা অ্যালকোহল আছে, এটা দেখবে এটার মধ্যেও অক্সিজেনটা হচ্ছে আমাদের ডেল্টা মাইনাস, এইচটা হচ্ছে আমাদের ডেল্টা প্লাস, তার মানে H2O ওর কাছে যখন যাচ্ছে এটাও তো আমাদের টু ডেল্টা মাইনাস, এর সঙ্গে একটা ইন্টারাকশন আছে, এটাকেই বলা হয় আমাদের হাইড্রোজেন বন্ডিং। তার মানে হাইড্রোজেন বন্ডিং যখন করতে পারছে তখন আমাদের কি তৈরি হচ্ছে? আমাদের দেখবে একটা বন্ডিং ক্যারেক্টার তৈরি হচ্ছে, যেখান থেকে আমাদের কি হচ্ছে, যেখানে আমাদের একটা কি হচ্ছে, যে এই হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমেই আমাদের অ্যালকোহলটা কিন্তু আমাদের ওয়াটার সলিউবল, অ্যালকোহলটা আমাদের
ওয়াটার সলিউবল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিউ টু হাইড্রোজেন বন্ডিং আমাদের অ্যালকোহলটা কিন্তু আমাদের ওয়াটার সলিউবল। এবার তুমি বলবে স্যার অ্যালকোহল নিজেদের মধ্যে কি ওয়াটার মানে হাইড্রোজেন বন্ডিং করতে পারে না? হ্যাঁ অবশ্যই করতে পারে। তুমি যদি দেখো, দেখো এখানে ডেল্টা মাইনাস হবে, এখানে ডেল্টা প্লাস হবে। সিমিলারলি আরেকটা হাইড্রোজেন অ্যালকোহলের তুমি যদি দেখো, তাহলে আমাদের কি এখানে ডেল্টা মাইনাস, এখানে হাইড্রোজেন ডেল্টা প্লাস, তার মানে এই হাইড্রোজেনটার সঙ্গে এই ওটার কিন্তু একটা হাইড্রোজেন বন্ডিং হতেই পারে, ঠিক আছে, ঠিক আছে। এইবার কোশ্চেন আসে, এইবার এখানেই কোশ্চেন আসে যে অ্যালকোহল, অ্যালকোহল এদের খুব বেশি আমাদের কি বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট হয়, মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট অর মেল্টিং পয়েন্ট হয়। ওয়াই? ওয়াই? দেখো আর ওএইচ, আর ওএইচ যদি আমাদের অ্যালকোহল হয়, অ্যালকোহল হয়, এই অ্যালকোহলটা যখন আমাদের নিজেদের মধ্যে থাকে তখনও তো কি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে, ইন্টারমলিকুলার, আমি যে একটু আগেই দেখালাম ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং। এবার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং যখন ও করছে, যদি আমরা একটু ভালো করে দেখে নিই, আর ও এইচ, আরেকটা আর ও এইচ, যদি আমরা দেখি এটা ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এরকম ভাবে করছে। তার মানে হিউজ নাম্বার অফ এরকম ভাবে করতেই আছে, দেখবে এটা আবার একটা এইচ ও আর এরকম ভাবে, আবার এটা আবার করছে এইচ ও আর এরকম ভাবে। তার মানে একটা হিউজ চেইন কিন্তু আমাদের চলতে থাকছে, হিউজ চেইন, হিউজ চেইন। এবার যদি এই হিউজ চেইনটা চলতে থাকে তাহলে তুমি দেখো একটা আর ওএইচ এর মলিকুলার আমাদের বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট ডিপেন্ড করে, বয়েলিং পয়েন্ট অর মেল্টিং পয়েন্ট আমাদের ডিপেন্ড করে মলিকুলার ইজ প্রপোর্শনাল উইথ মলিকুলার ওয়েট। এবার দেখো হিউজ চেইন চলার জন্য আমাদের এইটার কি হচ্ছে, এফেক্টিভ মলিকিউল, দেখো এখানে এফেক্টিভ, এখন কিন্তু আর ও একা নেই, ওর কিন্তু একটা কিউমুলেটিভ আমাদের মলিকুলার ওয়েট দিতে হচ্ছে, কারণ ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তার মানে এফেক্টিভ মলিকুলার ওয়েট কিন্তু আমাদের নিতে হচ্ছে, মলিকুলার ওয়েট, এফেক্টিভ মলিকুলার ওয়েট যদি নিতে হয় তার মানে কি আমাদের সেটা কিন্তু বেড়ে গেল এফেক্টিভ মলিকুলার ওয়েটটা। তার মানে আমাদের যেহেতু আমাদের মলিকুলার ওয়েট বেড়ে গেছে, আর তার মানে কি আমাদের যেহেতু মলিকুলার ওয়েটের উপর ডিপেন্ডেন্ট বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট, তাহলে আমাদের বয়েলিং পয়েন্টও কিন্তু আমাদের ইনক্রিজেস, ইনক্রিজেস। কারণ কি বললাম, ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং অ্যালকোহলস, অ্যালকোহলস হ্যাভিং, হ্যাভিং কি লিখবো, হ্যাভিং হিউজ effective molecular weight, huge effective molecular weight. As effective molecular weight increases, as effective molecular weight increases, কি বলবো, যে আমাদের এদের বয়েলিং পয়েন্টও ইনক্রিজ করে, ঠিক আছে। এইবার, এইবার আমরা পড়বো প্রিপারেশন, এক মিনিট, এ মনে একটু আসতে, ওই প্রিপারেশন অফ অ্যালকোহল, অ্যালকোহলস, ঠিক আছে। প্রিপারেশনটা দেখে নি কি কি। ধরো আমাদের প্রথমে ফ্রম ডাবল বন্ড, ফ্রম ডাবল বন্ড অর অ্যালকিন, অ্যালকিন, ফ্রম ডাবল বন্ড অর অ্যালকিন, এরকম ডাবল বন্ডের মধ্যে যদি আমাদের HgOAc হোল টুয়াইস আর আমাদের ওয়াটার যদি থাকে, এটাকে বলে মার্কিউরি অ্যাসিটেট, মার্কিউরিক অ্যাসিটেট, মার্কিউরিক অ্যাসিটেট, ঠিক আছে। মার্কিউরিক অ্যাসিডেট যদি দাও তাহলে আমাদের এই রকম হয়, সরি এই রকম হয় OH HgOAc, ঠিক আছে, এটা হয়ে যায়
এটাকে যদি আমরা NaBH4 দিয়ে আমরা টাইট্রেট মানে রিডাকশন করি, তাহলে এই পার্টটা আমাদের H হয়ে যায়। তাহলে আমাদের কি হলো, OH H, তার মানে দেখো আমাদের কি তৈরি হলো, একটা অ্যালকোহল তৈরি হলো। ঠিক আছে, একে বলা হয় অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। একে বলা হয়, দেখো মার্কিউরিটাকে ঢোকালাম, তারপরে আবার দেখো মার্কিউরিটাকে বের করে দিলাম NaBH4 দিয়ে রিডাকশন কে, একে বলা হয় অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিঅ্যাকশন। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিঅ্যাকশন। ঠিক আছে, এরপরে সেকেন্ড হচ্ছে, দেখো একটা এক্সাম্পল দিই, এটার একটা এক্সাম্পল দিই। ধরো এইরকম একটা আছে কম্পাউন্ড, এখানে CH3 CH3 CH3, এটার মধ্যে যদি আমি HgOAc হোল টুয়াইস দিই H2O আর NaBH4, H2O NaBH4 দিই, তাহলে আমাদের দেখতে পাবে যে এইরকম তৈরি হয়েছে। এইখানে আমাদের কি হবে, ডবল বন্ডটা এইখানে আছে, সরি এটা CH3 CH3 CH3, আমাদের HgOAc টা কোন দিকে লাগবে বলো তো? দেখো এইটা হচ্ছে আমাদের এই দিকে লাগবে, HgOAc হোল টুয়াইস। এবার তুমি বলবে কেন স্যার এইদিকে লাগবে? আরে বাবা দেখো, যদি HgOAc টা এই পাশে লাগতো, এই সাইডটায় লাগতো, তাহলে আমরা কি দেখতাম যে HgOAc মার্কারের একটা হিউজ সাইজ আছে, তার মানে এই মিথাইল গ্রুপগুলোর সঙ্গে কিন্তু স্টেরিক রিপালশনে যেত। এইবার যখন আমরা NaBH4 দেব রিডাকশনের জন্য, NaBH4 কি, সরি সোডিয়াম বোরোহাইড্রেট, মানে এটা রিডাকশন করে আমাদের কি তৈরি হবে, আমাদের দেখো এইরকম একটা CH3 CH3 CH3, এইখানে আমাদের OH, এইখানে কিন্তু আমাদের H। তার মানে আমাদের কি তৈরি হলো, HgOAc টা অলওয়েজ আমাদের কি কোথায় চলে যাবে, অলওয়েজ আমাদের দেখো টার্মিনালে চলে যাবে, ডিউ টু অ্যাভয়েড স্টেরিক রিপালশন। তার মানে এই প্রোডাক্টটাকে আমরা কি বলতে পারবো, মার্কোনিকভ অ্যাডিশন। মার্কোনিকভ অ্যাডিশন, দেখো মার্কোনিকভ রুল অনুযায়ী চলছে মার্কোনিকভ অ্যাডিশন, কারণ আমাদের এইটা অলওয়েজ আমাদের টার্মিনালে যাবে। কারণ কি, যদি ও টার্মিনালে না যায়, আমাদের যে কোনো গ্রুপ এই সাইডে থাকবে তার সঙ্গে স্টেরিক রিপালশনে কিন্তু চলে আসবে। দেখে নাও, অক্সিডেশন রিঅ্যাকশন এরকম। একটু উদাহরণ দিই, ধরো এইরকম একটা কম্পাউন্ড আছে, এটা আমাদের অ্যালকিন থেকেই, এটা আমাদের B2H6 দিচ্ছে, ডাইবোরেন, এটাকে বলে ডাইবোরেন। ডাইবোরেন দিলে অলওয়েজ এখানে হাইড্রোজেনটা জুড়ে যায়, কিভাবে আসে, B2H6 মানে কি 2BH3, এইভাবে আমরা লিখতে পারি, এর অ্যাক্টিভ পার্টটা হচ্ছে 2BH3, এইটা এইভাবে আসে BH2 এই H, এটা এখানে অ্যাটাক করলো, এটা এখানে অ্যাটাক করলো, তার মানে এটা এই BH2 হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল। এইবার এটাকে যখন আমরা H2O2 আর OH- দিয়ে করব, তখন কিন্তু আমাদের দেখবে এইটা H, এইটা OH, এইটা আমাদের যা আছে আছে, তার মানে BH2 টা অলওয়েজ আমাদের কি হবে, H2O2 বা অ্যালকালি, এটা দিলে আমাদের পারক্সাইড আয়ন তৈরি হয় OH-, এটার প্রেজেন্সে কিন্তু BH2 টা অলওয়েজ আমাদের অ্যালকোহলে পরিণত হয়। তার মানে এটাও আমাদের একটা পদ্ধতি যেখান থেকে আমরা অ্যালকিন থেকে আমাদের কি তৈরি করতে পারছি, অ্যালকোহল। এইবার কোশ্চেনটা হচ্ছে, যদি আমি আবার সেই রকম একটা প্রোডাক্ট নিয়ে নিই, ধরো এইরকম অ্যালকিন, এটা কিন্তু আমাদের সিমেট্রিক্যাল ছিল, এটা কিন্তু আমাদের আনসিমেট্রিক্যাল, এর মধ্যে যদি আমাদের B2H6 দিই, B2H6 হিট, তার মানে আমাদের এইখান থেকে কি, এইখান থেকেও আমাদের, আমি এটাকে একটু ভালো করে আঁকি, এই যে এরকম, এটার মধ্যে যদি আমাদের কি আসবে, BH2, এই H, এইটা আমাদের এইখানে যাচ্ছে, এটা আমাদের এখানে যাচ্ছে। এবার তুমি দেখলে যে এইখানে BH2 টা কোন দিকে তৈরি হচ্ছে, একদম দেখো টার্মিনালে, একদম টার্মিনালে, দেখো এইখানে BH2 টা একদম টার্মিনালে হচ্ছে, এইখানে আমাদের H আসছে। এবার তুমি বলবে স্যার BH2 টা টার্মিনালে কেন কেন, দেখো BH2 টা যদি টার্মিনালে না যায়, এই গ্রুপগুলোর সঙ্গে কিন্তু আমাদের কি
স্টেরিক রিপালশন শুরু হয়ে যাবে। তার মানে অলওয়েজ যখন আমি H2O2 আর OH মাইনাস দেব, তার মানে আমাদের কি মাইনাস কি হবে, আমাদের অলওয়েজ কিন্তু একটা টার্মিনাল অ্যালকোহল তৈরি হবে। দেখো টার্মিনাল অ্যালকোহল, এইটা আমাদের H। তার মানে যে কোনো উপায়ে যদি তোমাকে বলে টার্মিনাল অ্যালকোহল তৈরি করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, B1CH3, এটা এরকম আছে, এটার মধ্যে যদি আমি B2H6 দিই, B2H6 দিই আর H2O2 OH মাইনাস দিলাম, তাহলে কোথায় অ্যালকোহল তৈরি হবে? দেখো প্রথম কথা হচ্ছে B2H6 টা কোন দিকে লাগবে, যেখানে আমাদের লিস্ট হিন্ডার্ড। লিখে নাও B2H6 will BH2 group will add in that position where steric repulsion is minimum। তার মানে দেখো এই দিকটা যদি লাগে, তার মানে কি CH3 এর সঙ্গে স্টেরিক আসবে। ও যদি এই সাইডটায় লাগে, এই সাইডটায় লাগে, তাহলে কিন্তু ও কি স্টেরিক রিপালশনটাকে মিনিমাম করতে পারে, স্টেরিক রিপালশনটাকে কিন্তু মিনিমাম করতে পারে, মিনিমাম। তার মানে আমাদের B2H6 অলওয়েজ আমাদের কোন দিকে BH2 টা লাগবে, যেই দিকে আমাদের লেস হিন্ডার্ড। লিখে নেবে এগুলি কথাগুলো। এইবার যখন আমাদের H2O2 OH মাইনাস আমরা দিচ্ছি, তাহলে আমাদের কি হবে, তাহলে দেখো আমাদের এই রকম হচ্ছে, এই দিকে আমাদের CH3 হচ্ছে, এইখানে আমাদের H টাও আছে, হাইড্রোজেনটা যেটা আমাদের B2H6 এর BH3 দিয়ে আমাদের লাগলো, আর এইখানেও কিন্তু আমাদের অ্যালকোহল হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে কোনো সাবস্টিটিউশন থাকলে তার থেকে দূরে যদি আমাদের অ্যালকোহল করতে হয়, তাহলে আমাদের B2H6 দিয়ে করতে হবে। কথাটা বোঝা গেল? বোঝাতে পারলাম? এইখানে কিন্তু লিখে নাও in B2H6 no rearrangement is possible, no arrangement is possible। কেন? কারণ এখানে কিন্তু কি, এখানে কিন্তু আমাদের কোনো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না। এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট এইরকম মানে কি বলবো, কনজেস্টেড ওয়েতে কিন্তু আমাদের মেকানিজমটা আমরা দেখিয়েছি, যে এইভাবে ডবল বন্ডের সঙ্গে এই BHB আসে, BH2 এটা এখানে দিল, এই বন্ডটা কিন্তু এখানে চলে আসলো, মানে কনজেস্টেড মেকানিজম, এখানে কিন্তু কার্বোক্যাটায়ন ফর্মেশন হয় না। ঠিক আছে, লিখে নাও। এরপরে আমরা পড়াবো হচ্ছে, লিখে নাও ফ্রম গ্রিগনার রিএজেন্ট। গ্রিগনার রিএজেন্ট কেমন? গ্রিগনার রিএজেন্ট মানে কি, আর MgX, এটাকে আমরা বলি গ্রিগনার রিএজেন্ট। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি অর্গানোমেটালিক কম্পাউন্ড। কেন? দেখো এইখানে হচ্ছে এই পার্টটা হচ্ছে কার্বন দিয়ে তৈরি, মানে অর্গানিক, আর এই পার্টটা হচ্ছে আর Mg, এই পার্টটা হচ্ছে আমাদের মেটাল। যেহেতু অর্গানিক আর মেটাল একসঙ্গে আমাদের একই কম্পাউন্ডের মধ্যে আছে, এর জন্য এটাকে আমরা বলি কিন্তু অর্গানোমেটালিক কম্পাউন্ড। এই গ্রিগনার রিএজেন্ট হচ্ছে আমাদের অর্গানোমেটালিক কম্পাউন্ডের একটা উদাহরণ। ধরো ফ্রম কিটোন, লিখে নাও প্রিপারেশন অফ অ্যালকোহল ফ্রম কিটোন। তার মানে এইরকম যদি আমাদের একটা কিটোন থাকে, এটাকে বলি আমরা কিটোন, এর মধ্যে যদি আমাদের আর MgX থাকে, আমরা জানি কি জেনারেলি আমাদের মেটাল গুলো কি পজিটিভলি চার্জ হয়। তার মানে এই বন্ডটা যদি ভেঙে দিই আমি, তার মানে আমাদের এইটা মেটাল পজিটিভ, তার মানে আমাদের আটটাকে কি হতে হবে, নেগেটিভ। তার মানে এইটা যদি আমাদের এইখানে অ্যাটাক করে, এটা কিন্তু আমাদের খুলে যায়। তার মানে আমাদের দেখো কিরকম হচ্ছে, এইরকম OMgX, এইখানে কিন্তু আমাদের আর। এইবার যদি আমি এটাকে ওয়ার্ক আপ বা H3O প্লাস দিয়ে দিই, তাহলে এই OMgX পার্টটা কিন্তু আমাদের কি হয়ে যায়, OMgX পার্টটা কিন্তু আমাদের OH হয়ে যায়। দেখো তার মানে এইভাবেও কিন্তু আমরা কি করতে পারি, ফ্রম কিটোন অর অ্যালডিহাইড আমরা কি করতে পারি, তাদের থেকে কিন্তু আমাদের অ্যালকোহল তৈরি করতে পারি, অ্যালকোহল কিন্তু তৈরি করতে পারি। ঠিক আছে,
ঠিক আছে, এটা আমি একটা স্পেসিফিক কিছু দিয়ে করি। ধরো আমাদের এই রকম আছে আর এইচ, এটা আমাদের কি অ্যালডিহাইড। অ্যালডিহাইডের মধ্যে যখন আমরা আর ড্যাশ এমজিএক্স নেব, এইটা গিয়ে কি করবে, এখানে অ্যাটাক করবে, এটা খুলে যাবে, তার মানে আর আর ড্যাশ এইচ ও এমজিএক্স। 8 বার যখন আমরা H3O প্লাস দিয়ে দেব, তার মানে আমাদের কি তৈরি হবে, আর ড্যাশ আর এইচ ও এইচ। ঠিক আছে, এইবার ধরো আমি আরেকটা উদাহরণ নিলাম, এই যে আর আর এইখানে আমাদের ও, এটাকে আমরা বলি কিটোন। যখন আমরা সিওর পাশে দুটোই আমাদের আর গ্রুপ থাকবে তখন আমাদের কিটোন, যখন একটা এইচ থাকবে সেটাকে বলে অ্যালডিহাইড। অ্যালডিহাইড, ঠিক আছে। এটার মধ্যে যদি আমরা আর ড্যাশ এমজিএক্স দিই, তাইলেও আমাদের কি হবে, এটা গিয়ে এখানে অ্যাটাক করলো, এটা খুলে গেল, তার মানে আমাদের কি হচ্ছে দেখো, আর আর ড্যাশ আর ও এমজিএক্স, এখানে যদি H3O প্লাস দিয়ে দিই, তাহলে আমাদের দেখো এইখানে আমাদের সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হচ্ছিল অ্যালডিহাইড থেকে, এইখান থেকে কিন্তু আমাদের টারশিয়ারি অ্যালকোহল তৈরি হচ্ছে। দেখো OH। ইজি ইজি। ইজি তো এরকম কর। হ্যাঁ স্যার। ঠিক ঠিক আছে, তুমি 10 মিনিটের ব্রেক নিয়ে নাও এটা লিখে। হ্যাঁ, আমরা 10 মিনিট পরে আবার শুরু করছি, ঠিক আছে? ঠিক আছে, ওকে, লিখে নাও। বুঝতে পারছো তো? এমনি অসুবিধা নেই। হ্যাঁ স্যার বুঝেছি। 10 মিনিট বাদে আমি আবার লিংক পাঠাচ্ছি।